জি স্যার রেকর্ড কি স্টার্ট হয়েছে? জি স্যার ওকে। সো আমরা আজকে বেসিক্যালি যেই চ্যাপ্টারটা পড়বো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। যেমন এইটার নাম হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার এবং এই জায়গায় আমরা কয়েকটা জিনিস আজকে দেখব। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে কি জিনিস দেখে এসেছি মনে পড়ে? এমভিসি প্যাটার্ন দেখে এসেছি না? মডেল ভিউ কন্ট্রোলার। এর পরবর্তীতে আমরা কি দেখে এসেছি? লেয়ার্ড আর্কিটেকচার। আচ্ছা এই যে আমরা প্যাটার্ন গুলো দেখছি এগুলো অ্যাকচুয়ালি কেন দরকার হচ্ছে? যে এই যে এমভিসি এক ধরনের প্যাটার্নে কাজ করে, লেয়ার্ড আর্কিটেকচার এক ধরনের প্যাটার্নে কাজ করে। আজকে আবার আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ আর্কিটেকচার নিয়ে আসলাম। এগুলো তোমাদের কাছে কি মনে হয় যে এগুলো আসলে অ্যাকচুয়ালি কি মিন করছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে? স্যার আমরা সিচুয়েশনটা আইডেন্টিফাই করে ওই মানে কোন এক্স্যাক্টলি সিচুয়েশনটার উপর বেস করে আমরা কি ধরনের সফটওয়্যার বানাবো, ঠিক আছে, সফটওয়্যারটার মানে কিরকম স্পেশালিটি হবে এটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন ফলো করব, রাইট? আর্কিটেকচারটা ডিফারেন্ট টাইপের হবে, তাই না? জি স্যার নাকি? জি স্যার এক্স্যাক্টলি। সো বাড়িও যেমন আমরা যদি ঘরবাড়ি দেখি, ঘরবাড়িগুলোতে একেকটা ঘরবাড়ি একেক রকমের স্টাইল ফলো করে, তাই না? সব তো আর একই রকমের স্টাইলে হয় না। যে যেরকম ভাবে বানাতে চায়। সো এটা ধরেই আমরা আজকে যেই ৩ টা জিনিস পড়বো সেটা হচ্ছে আমরা ৩ ধরনের আর্কিটেকচার দেখব। একটা হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্যাটার্ন, আর একটা হচ্ছে পাইপ অ্যান্ড ফিল্টার প্যাটার্ন এবং এগুলোর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস উই আর গোইং টু ডিসকাস। এখন আমরা সবার ১ম এ চলে আসি রিপোজিটরি প্যাটার্নে। সো রিপোজিটরি প্যাটার্ন বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা ১ম এ ছবিটা দেখি যাতে করে ছবিটা দেখলে পরে আমরা ভিজুয়ালাইজেশনটা ইজিয়ার হবে আমাদের জন্য। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একদম মাঝখানে আমরা একটা ব্লক দেখতে পাচ্ছি যে ব্লকটার নাম হচ্ছে প্রজেক্ট রিপোজিটরি। এখন এই প্রজেক্ট রিপোজিটরিকে ঘিরে কিছু সাবসিস্টেম আমরা দেখতে পাচ্ছি। যেমন ইউএমএল এডিটরস, কোড জেনারেটরস, জাভা, পাইথন, রিপোর্ট জেনারেটর, ডিজাইন, অনেক কিছু ওরা বলেছে এখানে। ওকে, সো এখন আসলে এই প্রজেক্ট যে রিপোজিটরি, এই প্রজেক্ট রিপোজিটরিটা বলতে কি বোঝানো হচ্ছে? একটু খেয়াল করি এটা, তাহলে আমরা বুঝতে পারবো। রিপোজিটরি বলতে ওরা কি বোঝায়? বিফোর গোয়িং ইনটু রিপোজিটরি ডিজাইন প্যাটার্ন, লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিপোজিটরি। এটা বলতে কি বোঝাচ্ছে? In generic terms, repository simply means a place where things are or can be stored. আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি যে যেখানে সবকিছু স্টোর থাকবে। রিপোজিটরি মানে হচ্ছে আমরা ওই জায়গায় জিনিসপত্র এক 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 প্রকার গচ্ছিত করে রাখি, ঠিক আছে? স্টোর করে রাখি। The term has wide array of use in computer science, for example, code repository. যেমন আমরা আমাদের কোডগুলোকে, আমরা যে এত কোড প্রডিউস করি, এই কোডগুলোকে খুব মানে খুব ভালো মতো একটা জায়গায় স্টোর করে রাখা যায়। সেটার নাম কি কেউ বলতে পারবে? নিচে যদিও লেখা আছে। আমরা যতগুলো কোড করি সেগুলোকে আমরা সুন্দর মতো সাজিয়ে একটা জায়গায় স্টোর করতে পারি। একটা রিপোজিটরিতে, এক্স্যাক্টলি, GitHub। এটা নিয়ে তোমরা পরবর্তীতে কাজ করবে। সো আমরা কিন্তু এই একটা রিপোজিটরিতে সুন্দর করে সবগুলো কোড গুছিয়ে রাখতে পারি। সো এটা হচ্ছে একটা রিপোজিটরি। এখন কথা হচ্ছে এই রিপোজিটরিটার কথাটা আমরা তুললাম কেন? এবার আমরা আসি কেন তুললাম। দেখো, সো নাও উই হ্যাভ এ আইডিয়া অফ হোয়াট রিপোজিটরি মিনস। আচ্ছা, এখন ওরা বলতেছে যে আমরা এখন এখান থেকে এই রিপোজিটরি প্যাটার্নটাকে কিভাবে ডিসক্রাইব করব। দেখো, হিয়ার উই উইল এখানে দেখো হাউ দ্যাট ইজ কানেক্টেড টু সফটওয়্যার আর্কিটেকচার। হিয়ার উই উইল হ্যাভ মাল্টিপল সাবসিস্টেম। সো আমরা যখন রিপোজিটরি আর্কিটেকচারের কথা বলবো তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে মাল্টিপল কিছু সাবসিস্টেম থাকবে এবং মাঝখানে একটা রিপোজিটরি থাকে। মাঝখানে দেখো এই যে মাঝ বরাবর যে রিপোজিটরি সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট রিপোজিটরি। আর কি জিনিসপত্র এখানে বলেছে দেখো, সাবসিস্টেম মাস্ট এক্সচেঞ্জ ডেটা। দিস মে বি ডান ইন টু ওয়েজ। আচ্ছা, shared data is held in a central database. এখানে একটা কথা বলেছে, shared data is held in a central database or repository and may be accessed by all subsystem. এটাকে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই যে ইউএমএল এডিটর তুমি দেখতে পাচ্ছ, এ কি প্রজেক্ট রিপোজিটরির সাথে ডেটা আদান প্রদান করে বা ডেটা শেয়ার করে কি করে না? করে কি করে না? জি স্যার করে। যেহেতু এখানে এরকম একটা বাই ডিরেকশনাল চিহ্ন দেওয়া আছে। আবার জাভা এডিটরের আমি যদি এই সাবসিস্টেমটার কথা ধরি, জাভা এডিটর সে কি প্রজেক্ট রিপোজিটরির সাথে ইনফরমেশন আদান প্রদান করবে কি করবে না? অফকোর্স করে, ঠিক আছে, করবে। রিপোর্ট জেনারেটর একই কাজ করে, ডিজাইন ট্রান্সলেটর একই কাজ করে। এখন তোমরা বলতে পারো এটা আপনি কি দেখাচ্ছেন, এখানে একটা ছবি দেখাচ্ছেন যেখানে অনেকগুলো সাবসিস্টেম আছে, এটা দিয়ে কি আমরা বুঝতে পারবো নাকি?
আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। সো তার মানে হচ্ছে এখানে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকছে যার সাথে হচ্ছে কমিউনিকেশন করছে আমাদের সাবসিস্টেম গুলো। হ্যাঁ, এখানে যে কথাটা বলেছে শেয়ার ডেটা ইজ হেল্ড ইন এ সেন্ট্রাল ডেটাবেস, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে দেখো এই জিনিসটা তাহলে কি রকম? আমরা সবাই এক্লিপস আইডিই ইউজ করেছি না? এক্লিপস মনে পড়ে? আমরা যখন আমার তো খুব সম্ভবত মনে পড়ে আমরা যখন 220 থেকে কোর্সগুলো করা শুরু করি তখন থেকে আমরা বোধহয় নেটবিনস, এক্লিপস এগুলোতে মুভ করা স্টার্ট করেছিলাম নাকি? জি স্যার। রাইট? সো আমাকে কেউ একজন বলতে পারবে যে এই এক্লিপস আইডিটাতে আমি কি চাইলে জাভার কোড করতে পারি? পসিবল? জি স্যার, করা যায়। করা যায়? আচ্ছা, আমি একটু সার্চ দিয়ে রেখেছি যে তোমরা যদি দ্বিধাদ্বন্দ্বিতা প্রকাশ করো যে করা যায় কি যায় না, আমি একটু সার্চ দিয়েছি জাভা ইন এক্লিপস আইডি। দেখো তো এখানে অনেকগুলো জিনিসপত্র ওরা বলেছে। এক্লিপস এখানে একটা জায়গায় ওরা কিছু প্রশ্ন করেছে, ইজ এক্লিপস এ গুড আইডি ফর জাভা? এক্লিপস রিয়েলি ইজ দ্য বেস্ট আইডি ফর জাভা ডেভেলপমেন্ট। তারপরে ওরা আরো অনেক কিছু কথাবার্তা বলছে। তার মানে মোটামুটি, এবং সার্চ দিলে এখানে অনেকগুলো জিনিসপত্র আসে, যা মানে এক্লিপস আইডি ফর জাভা, তারপর জাভা রিলেটেড অনেক কিছু, কিভাবে আমি জাভাতে এক্লিপসে জাভাতে কোড করব, এই জিনিসগুলোর রিলেটেড অনেক ইনফরমেশন চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে এদের মধ্যে একটা কানেকশন আছে। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ভালো কথা, জাভা এক্লিপস দিয়ে জাভা আমরা করতে পারি, আবার আমরা এখানে পাইথন এডিটরের কথা বলা হয়েছে, আবার পাইথন কোড কি এক্লিপসে করা যায়? কি মনে হয় পাইথন কোড? না স্যার, এটা পাইথনের জন্য তো পাইথনের ইন্টারপ্রেটার লাগবে। হ্যাঁ, কিন্তু সেটা কি এক্লিপসে আমরা এক্লিপস আইডিতে করতে পারি? এক্লিপসে যতদূর জানি জাভা মানে পাইথন সাপোর্ট করে না। করে না? আচ্ছা, এটা একটু দেখি। ক্যান ইউ ইউজ পাইথন ইন এক্লিপস? After you install Eclipse, you should install the PyDev plugin that allows you to use Eclipse as a Python IDE. আমরা কি কথাটা দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? জি স্যার। তার মানে আমাকে প্লাগইন ইনস্টল করে দেন আমি কোনোভাবে সামহাউ আমি Eclipse দিয়ে ম্যানেজ করতে পারবো পাইথন কোডিং, রাইট অর রং? জি স্যার, রাইট। রাইট, এখানে আরো কিছু আমরা দেখতে পাচ্ছি, বেস্ট পাইথন আইডি ফর পাইথন প্রোগ্রামিং, অনেক কিছু, হাউ টু কনফিগার এক্লিপস ফর পাইথন। তার মানে নিশ্চয়ই এই রিলেটেড জিনিসপত্র আছে নাকি? জি স্যার। ওকে, ফাইন। তার মানে আমরা বুঝতে পারলাম এই একটা এক্লিপস একটা রিপোজিটরি থেকে আমরা একই সাথে ধরে নিলাম এটা এক্লিপসের রিপোজিটরি, এক্লিপসের এটা ডেটাবেস, এবং এখান থেকে আমরা একই সাথে জাভাও ইউজ করতে পারছি, একই সাথে পাইথনও ইউজ করতে পারছি, আরো রিপোর্টও কিন্তু ইউজ করা যায়, রিপোর্ট জেনারেটরও আছে। ঠিক আছে, আমি যদি রিপোর্ট ইন এক্লিপস লিখে সার্চ দেই তোমরা দেখবে যে আমি এখানে দেখো, আমি এখানে পাইথন প্রোগ্রামিং ইন এক্লিপস আইডি না লিখে আমি যদি এখানে সিম্পলি রিপোর্ট ইন এক্লিপস আইডিই লিখি, তাহলে আমি যদি খালি ইমেজটাতে যাই তোমরা দেখবে যে এখানে এই রিপোর্ট আকারের কিছু জিনিসপত্র দেখা যায়, কিছুটা হলেও দেখা যাচ্ছে কি রিপোর্ট ডিজাইন। এই যে উপরে লেখা আছে রিপোর্ট ডিজাইন, ছোট করে দেখা যাক, বাট এটা তোমরা সার্চ দিলেও পাবে, বাট অনেকটাই এরকম একটা গ্রাফ দিয়ে একটা রিপোর্টের মতো আসছে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে এটা কি বোঝা যাচ্ছে না যে এক্লিপসের সাথে রিপোর্ট জেনারেশনেরও একটা মোটামুটি সম্পর্ক আছে নাকি? রাইট অর রং? আচ্ছা, ওকে ঠিক আছে। আবার এটা কি ইউএমএল ডায়াগ্রাম আঁকতেও ব্যবহার করা হয়? এক্লিপসকে কি আমরা কখনো ইউএমএল ডায়াগ্রামের জন্য ব্যবহার করতে পারি? তোমরা কি কখনো দেখেছো? কি মনে হয়, ইয়েস অর নো? ইউএমএলটা কখনো এক্লিপসে করি নাই। ওকে, আমরা একটু দেখি যে ইউএমএলটা এখানে দেখতে কেমন। ঠিক আছে, দেখো তো এই যে এখানে কি ওরা ক্লাস, এটা কি ডায়াগ্রামের মতো দেখতে লাগে? এটা ক্লাস ডায়াগ্রামের মতো দেখতে লাগে, উপরে কিন্তু এক্লিপস লেখা আছে। সো তার মানে হচ্ছে আমরা চাইলে পরে এটাকে কিন্তু এক্লিপসকে ইউএমএল ডায়াগ্রামের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আমরা হয়তো এগুলো খুব সচরাচর করে দেখি নাই, সবাই প্র্যাকটিক্যালি দেখি নাই, বাট এই অপশনগুলো আছে, হয়তো আমরা আজকেই জানলাম, বাট এই অপশনগুলো আছে। সো ওরা যেটা বলতে চাচ্ছে দেখেন, ইউ উইল হ্যাভ এডিটর ফর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি প্লাস প্লাস, পাইথন। আমি কিন্তু এই এক্লিপস, লেটস থিঙ্ক ইউ আর ডেভেলপিং অ্যান আইডিই লাইক এক্লিপস। ওরা বলছে যে তুমি নিজে একটা এক্লিপসের মতো একটা আইডি ডেভেলপ করতে চাচ্ছ, এখন এটা তুমি কোন আর্কিটেকচারটা ফলো করবা, এই আইডিটার জন্য তুমি কোন আর্কিটেকচারটা ফলো করবা। সো এমন ভাবে তুমি চিন্তা করছো যে তোমার এই আইডিটাকে মানুষজন সব ধরনের ল্যাঙ্গুয়েজ এর জন্য ব্যবহার করতে পারবে। ফর এক্সাম্পল জাভা, কেউ যদি জাভা কোড করতে চায় তোমার আইডিটা তার জন্য
সুইটেবল হবে। কেউ যদি সি প্লাস প্লাস কোড করতে চায় তার জন্য তোমার আইডিটা সুইটেবল হবে। পাইথন করতে চাইলে সে পাইথনও করতে পারবে। তারপর দেখো ইউএমএল এডিটারের কথা বলা হয়েছে কিন্তু এই জায়গায়, ইউএমএল এডিটার। আমরা কিন্তু ইউএমএল এডিটার বলতে কি বোঝাচ্ছি বলো তো? ইউএমএল এর মধ্যে কোনগুলো পড়ে? যদি তোমরা ভালো মতো বুঝে থাকো ইউএমএল কোনগুলো পড়ে? ক্লাস ডায়াগ্রাম, তারপরে আরেকটা কি ডায়াগ্রাম আছে বলো তো? ক্লাস ডায়াগ্রামের সাথে ইউজ কেস ডায়াগ্রাম, এগুলো কি ইউএমএল এর আন্ডারে পড়ছে কি পড়ছে না? জি স্যার। পড়ছে না? সো এই যে এই ধরনের জিনিসপত্র যদি আমরা রাখতে চাই বা এগুলোকে মাথায় রেখে যদি আমরা কোনো আইডিই ডেভেলপ করতে চাই, তাহলে পরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে এইরকম রিপোজিটরি আর্কিটেকচারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন। এই ধরনের আর্কিটেকচারে আমাদেরকে চলে যেতে হবে। সো এখন আমরা যদি এটাকে আরেকটু ভালো করে দেখি, আমরা খেয়াল করব যে এখানে এই একটাই হচ্ছে ডেটাবেস, এইটার সাথে সবগুলো সাবসিস্টেম যোগাযোগ করছে। ঠিক আছে, এর সাথে যোগাযোগ করে করে তারা ইনফরমেশন আদান প্রদান করছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে কি কোনো কমিউনিকেশন হচ্ছে এই জায়গায়? যেমন জাভার সাথে পাইথনের কোনো কমিউনিকেশন হচ্ছে, পাইথনের সাথে রিপোর্ট জেনারেটরের কোনো কমিউনিকেশন, রিপোর্টের সাথে ডিজাইন, এদের কোনো কমিউনিকেশন, ইন্টারনাল কোনো কমিউনিকেশন হচ্ছে? নো স্যার, হচ্ছে না, হচ্ছে না। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে রিপোজিটরি প্যাটার্নটা হবে এমন যে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে যাকে কেন্দ্র করে বাকিগুলো কাজ করবে, বাকি সাবসিস্টেমগুলো কাজ করবে। আমি যখন জাভা ইউজ করব তখন জাভার সাথে শুধুমাত্র প্রজেক্ট রিপোজিটরির কমিউনিকেশন হবে, অন্য কারো কমিউনিকেশনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কারো অন্য কেউ এই বাকিদের সাথে কন্ট্যাক্ট করবে কি করবে না সেটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। যেমন পাইথন, আমি যখন এক্লিপসে পাইথন ইউজ করব, আমি শুধুমাত্র এই মাঝখানের প্রজেক্ট রিপোজিটরিকে কেন্দ্র করেই কাজ করব, অন্যগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। আচ্ছা, সো এই ধরনের স্ট্রাকচারের মানে মূল ভিত্তিটা কি বোঝা যাচ্ছে যে এটা কিভাবে কাজ করে? এইটুকু কি আগে বোঝা যায় কিনা এটা বলো। মূল ভিত্তিটা যে এরা কিভাবে কাজ করে। কিছু সাবসিস্টেম থাকে এবং তাদের একটাই ডেটাবেস থাকবে, কিছু সাবসিস্টেম থাকবে এবং তাদের একটাই ডেটাবেস থাকবে, যেটা মাঝখানে প্রজেক্ট রিপোজিটরি নামে পরিচিত। ক্লিয়ার কি ক্লিয়ার না এতটুকু? ওকে, এখন আমরা আসি যে এখানে কি জন্য এই জিনিসটা হচ্ছে। দেখো আমরা এখানে কিছু ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। ডেসক্রিপশনে কি বলেছে? অল ডেটা ইন এ সিস্টেম ইজ ম্যানেজড ইন এ সেন্ট্রাল রিপোজিটরি দ্যাট ইজ অ্যাক্সেসেবল টু অল সিস্টেম কম্পোনেন্টস। ওরা কিন্তু বলে দিয়েছে যে এখানে একটা সেন্ট্রাল রিপোজিটরি থাকবে, সবগুলো কম্পোনেন্ট এটার সাথে কমিউনিকেশন করবে, এইভাবে পুরো জিনিসটা ম্যানেজ হবে, যেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, কম্পোনেন্টস ডু নট ইন্টারেক্ট ডাইরেক্টলি অনলি থ্রু দ্য রিপোজিটরি। কম্পোনেন্টস ডু নট ইন্টারেক্ট, তার মানে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা কম্পোনেন্ট, এই প্রত্যেকটা কম্পোনেন্ট রিপোজিটরির সাথে কথা বলবে, নিজেরা নিজেদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই আপাতত। আচ্ছা, সো এটা হচ্ছে স্ট্রাকচার এটা হচ্ছে প্যাটার্ন রিপোজিটরি। এই আমি যদি আইডি তৈরি করতে চাই, আমি এই প্যাটার্নটা ফলো করব, এই ধরনের আর্কিটেকচার আমি ফলো করব। আচ্ছা, ওয়েন ইউজ, এখন ওরা বলছে কখন আপনি এই ধরনের প্যাটার্নকে মনে করবেন যে এটা দরকার। You should use this pattern when you have a system in which large volumes of information are generated. তার মানে কি এই যে এইখানে কি আসলে লার্জ ভলিউম অফ ইনফরমেশন আছে বলে তোমাদের মনে হয়? কি মনে হয় যে অনেক বেশি ইনফরমেশন আছে বলে মনে হয়? ইয়েস অর নো? স্যার মেন আইডিয়া গুলো আছে এখানে। হ্যাঁ, কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন জেনারেট হচ্ছে না? জি স্যার। একটা রিপোজিটরি থেকে দেখো কতগুলো জিনিস, ইউএমএল করতে পারছি, কোড জেনারেট করতে পারছি, জাভার কাজ করতে পারছি, পাইথন, ডিজাইন এন্ড হোয়াট নট। কাজে এটা হিউজ একটা সিস্টেম না? জি নাকি? স্যার। সো এই ধরনের সিস্টেমে ওরা বলছে ইউ শুড ইউজ দিস প্যাটার্ন when you have a system in which large volumes of information are generated that has to be stored for a long time. তার মানে আমি জাভা একটা কোড করব, সেই কোডটা কি স্টোর থাকবে না? আমি জাভাতে একটা কোড করে সেটা কি স্টোর রাখবো না, সেভ করবো নাকি করবো না? পাইথনেও সেম কাজ, ইউএমএলও সেম কাজ। আমি যদি রিপোজিটরিতে স্টোর রাখি, সো এগুলো এই এতগুলো ইনফরমেশন এগুলো স্টোর থাকবে এবং একই সাথে এগুলোকে আমি এক্সিকিউট করব, এই ধরনের ব্যাপার স্যাপার যখন আসবে তখন আমার এই আর্কিটেকচারটা দরকার হবে। ওরা এখানে এটাই বলছে কিন্তু, হ্যাঁ, যে যখনই হচ্ছে লার্জ ভলিউম অফ ইনফরমেশন জেনারেট হবে এবং সেগুলো স্টোর করারও দরকার আছে, তখন আপনি এই ধরনের আর্কিটেকচারের কথা চিন্তা করবেন। আমরা একটু পরে আবার পার্থক্য করে দেখব যে কোন আর্কিটেকচারের সাথে কোন আর্কিটেকচারের পার্থক্য কোথায় আছে। আচ্ছা, এটার অ্যাডভান্টেজেস কি কি? Components can be independent. They do not need to know of the existence of other components. আমি একটা কথা তোমাদেরকে বলি, একটা উদাহরণ দিয়ে বুঝাই।
আজকে যদি আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস হতো এবং মাঝখানের প্রজেক্ট রিপোজিটরি যদি ফ্যাকাল্টি হতো এবং বাকিগুলো যদি স্টুডেন্ট হতো, তাহলে প্রথম ক্লাসে কি স্টুডেন্টরা নিজেদের মধ্যে খুব একটা কমফোর্ট ফিল করে? একদম ফার্স্ট ক্লাসে কেউ কাউকে চেনে না, কিন্তু ধরে নিচ্ছি কেউ কাউকে চেনে না, কমফোর্ট ফিল করে? নো স্যার। হ্যাঁ, তো তাহলে তারা যে ইনফরমেশন নেবে, তারা যে কমিউনিকেশন করবে, সেটা কার সাথে করবে? স্যার টিচারের সাথে করবে, মানে এই যে প্রজেক্ট রিপোজিটরি, সে হচ্ছে ফ্যাকাল্টি। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা সুবিধা হচ্ছে যে কেউ তো কাউকে চিনছে না, কিন্তু কেউ আটকেও থাকছে না, রাইট? কেউ কাউকে চিনছে না, ভালো কথা, কেউ কারোর সাথে কমিউনিকেট করছে না, কিন্তু একজন তো আছে যার সাথে সবাই কমিউনিকেট করতে পারে, যার থেকে ইনফরমেশন নিতে পারে। কাজেই ইনফরমেশন আদান প্রদানে কোনো বাধা হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। রাইট? এটা একটা ভালো সিস্টেম না? না হলে পরে কি হতো? হয়তো ইউএমএল কোড দুজনকে চেনে, তারা না হয় ইনফরমেশন আদান প্রদান করতো, আজকে ক্লাসে কি হয়েছে সেটা জানতো, কিন্তু জাভা তো আর জানতে পারতো না, পাইথন তো আর জানতে পারতো না। বোঝা যাচ্ছে? সো এইভাবে এটা কিন্তু, আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবাই জাস্ট ফ্যাকাল্টিকে আস্ক করলেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। সো এই অ্যাডভান্টেজটা ওরা এখানে বলেছে, কম্পোনেন্টস ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট তারা থাকতে পারে স্বাধীনভাবে। দে ডু নট নিড টু নো অফ দ্য এক্সিস্টেন্স অফ আদার কম্পোনেন্টস। অন্য কম্পোনেন্ট কি করছে সেটা তারা না জানতে চাইলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি। ফর এক্সাম্পল, জাভা এই ডেটাবেজে একটা চেঞ্জ করলো। ফর এক্সাম্পল, ডেটাবেজে সে একটা চেঞ্জ করে এটাকে মানে চেঞ্জ করে দিল। আচ্ছা, এই চেঞ্জটা সম্পর্কে বাকি সবাই কি জানবে নাকি জানবে না? জানবে স্যার। জানবে, ঠিক আছে, অবশ্যই জানবে, কারণ এটা তো সেন্ট্রাল রিপোজিটরি। এখান থেকে কিছু একটা চেঞ্জ যদি হয়, অবশ্যই বাকিরাও কিন্তু অবগত থাকবে। সো এটা একটা অ্যাডভান্টেজ। কিভাবে? চেঞ্জেস মেড বাই ওয়ান কম্পোনেন্ট ক্যান বি প্রোপাগেটেড টু অল কম্পোনেন্টস। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে একটা চেঞ্জ যদি হয়, তাহলে সবাই এখানে সবকিছু জানতে পারবে। ওকে, এগুলো আমরা অনেক সময় অবজেক্ট নিয়ে যখন কথা বলি, আমরা দেখি না অবজেক্টটা যদি মানে এরকম হয় যে স্ট্যাটিক হয়, অবজেক্ট যদি স্ট্যাটিক হয় তাহলে সুবিধা কি হয়? এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের মনে আছে কিনা দেখার জন্য। অবজেক্ট যদি স্ট্যাটিক হয় তাহলে সুবিধা কি হয়? কেউ বলতে পারবে? না বলতে পারলে এটা ড্রপ করব, এই এক্সাম্পলটা। একটা অবজেক্ট যদি স্ট্যাটিক হয় তাহলে কি কোন সুবিধা আছে? সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায় স্যার। আচ্ছা, মানে আচ্ছা, আর সে অবজেক্টটা যদি কোনো একটা চেঞ্জ করে, মানে অবজেক্টটা যদি স্ট্যাটিক টাইপের হয়, কোনো একটা চেঞ্জ করলে অন্য অবজেক্ট কি মানে সেটা মানে চেঞ্জগুলোকে ধরতে পারে? ইয়েস স্যার। হ্যাঁ, এইরকম কিছু ব্যাপার স্যাপার কিন্তু আছে। আমি একদম ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আবার চলে যাওয়া হবে। সো এইটা কিন্তু ভালো জিনিস যে একটা কোথাও চেঞ্জ হলে সবাই অবগত থাকলো এবং সবাই জানলো যে কি হচ্ছে, লেটেস্ট আপডেটটা সবার কাছে থাকে। এইটাই বোঝাতে চাচ্ছে ওরা। আচ্ছা, all data can be managed consistently as it is in one place. যেহেতু এক জায়গায় সবকিছু থাকে, সেহেতু ডেটা ম্যানেজ করা কিন্তু সুবিধা হয়। এক জায়গায় না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে পরে সেটা একটা হ্যাফাজার্ড বিষয় হতো, বাট এখানে সবগুলো ডেটা একটা স্টোরের মধ্যে আছে, সেখান থেকে যখন যা লাগে আমরা তুলে নিয়ে নেই। এখন ব্যাপারটা হচ্ছে, এগুলো তো গেল অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে আমরা কি পেলাম? যে আমার মানে এই সবার সাথে সবার যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, একটা রিপোজিটরির সাথে যোগাযোগ করলেই হয়, মানে ইনফরমেশন পেয়ে যাবে। দেন আমরা কি বললাম? যে কোনো একটা চেঞ্জ যদি হয়, যেহেতু একটা সেন্ট্রাল রিপোজিটরি, একটা চেঞ্জ হলে বাকি সবাই এটা নিয়ে আপডেটেড থাকে। ঠিক আছে, মানে চেঞ্জগুলো বা লেটেস্ট আপডেট যাই হোক না কেন, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জানানোর কোনো প্রয়োজন নাই। যেমন জাভা যদি এখানে একটা চেঞ্জ করে, জাভা সবাইকে আলাদা আলাদা ভাবে জানানোর কোনো প্রয়োজন নাই যে আমি এটা চেঞ্জ করেছি, এখন এটা এরকম অবস্থায় আছে। প্রত্যেকে অটোমেটিক্যালি জিনিসগুলো জেনে যায়। আচ্ছা, থার্ড সুবিধাটা কি? থার্ড সুবিধাটা হচ্ছে ডেটা ম্যানেজ করার সুবিধা। কারণ হচ্ছে একটা সেন্ট্রাল জায়গায় সবগুলো ডেটা থাকে। তো এই আর্কিটেকচারের এই সুবিধাগুলো আছে। তো আমরা যদি আইডি ডেভেলপ করতে চাই, এই সুবিধাগুলো লাগতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো দরকার হতে পারে, যেহেতু একটা আইডিতে আমরা অনেক কিছু করতে চেষ্টা করতে পারি, একটা আইডিতে কোড করি, ছবি আঁকি, অনেক কিছু করি, সেহেতু আইডির ক্ষেত্রে এই আর্কিটেকচারটা পারফেক্টলি ফিট করে। আচ্ছা, দেন অ্যাডভান্টেজ থাকা মানে ডিসঅ্যাডভান্টেজও থাকবে। ঠিক আছে, বলে না মাথা থাকলে মাথা ব্যথা থাকবে, সো এরকম একটা ব্যাপার আর কি। সো ডিসঅ্যাডভান্টেজটা কি তোমরা একটু বলতে পারবে কেউ? এখানে বড় ধরনের অসুবিধা কি হতে পারে? আমরা তো সুবিধাগুলো বললাম, বাট অসুবিধাটা কি হতে পারে? এনি আইডিয়া? এনি আইডিয়া? স্যার কোন স্পেসিফিক চেঞ্জ চাইলে স্যার আমরা পাবো না স্যার, কোন স্পেসিফিক চেঞ্জ মানে ধরেন আমরা মানে আমার ধরেন একটা এরিয়ার ভিতরে চেঞ্জ দরকার, ওটা আমরা পারবো না। আমাদের চেঞ্জ হলে পুরো সমগ্র বিষয়টার উপর একটা ভ্যারিয়েবল বা কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, মানে তুমি বলছো যে কোনো একটা চেঞ্জ হলে পুরোটা চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আরো একটা বড়, আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে এরকম কিছু একটা, বাট একটা বড় এখানে ফ্যাক্টর আছে। কোনো আইডিয়া আছে এই ফ্যাক্টরটা সম্পর্কে? আচ্ছা, আমি স্যার একটু বলি। হঠাৎ করে যদি এই প্রজেক্ট রিপোজিটরিটা কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে আমার কি হবে? এরা কেউ কাজ করতে পারবে না স্যার, এখানে? হ্যাঁ, পারবে? এটা একটা না স্যার। প্রবলেম না? একবার যদি প্রজেক্ট রিপোজিটরিটা কোনো কারণে ডাউন হয়ে যায়, আমার পুরো সিস্টেমটা কলাপস করবে। ঠিক আছে, ওরা এখানে এই কথাটা বলেছে, দ্য রিপোজিটরি ইজ এ সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, সো প্রবলেমস ইন দ্য রিপোজিটরি অ্যাফেক্ট দ্য হোল সিস্টেম। যদি আমার ডেটাবেসটা, যদি রিপোজিটরি কোনো কারণে এফেক্টেড হয়, পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম। আচ্ছা, তারপর কি প্রবলেম? maybe inefficiencies in organizing all communication through the repository। এখন মনে করো যে একই সাথে যদি আমি এমন করতে চাই, আমি একই সাথে জাভা ডেভেলপ করব, একই সাথে পাইথনও ডেভেলপ করতে চাচ্ছি, আবার ইউএমএলও আঁকতে চাচ্ছি, আবার রিপোর্টও জেনারেট করতে চাচ্ছি, তখন একটা এফিসিয়েন্সির ব্যাপার চলে আসে যে কতটুকু কতটুকু রিসোর্স দিতে দেওয়া যাচ্ছে, কতটুকু দেওয়া যাচ্ছে না। সো এইরকম কিছু ব্যাপার স্যাপার এখানে চলে আসে, সব একসাথে দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি এখানকার ডিসঅ্যাডভান্টেজেস, মেজর ডিসঅ্যাডভান্টেজেস। যে একটা হচ্ছে মাঝখানের প্রজেক্ট রিপোজিটরি যদি কোনোভাবে ফেল করে, তাহলে পুরো সিস্টেম শেষ। এবং একই সাথে যদি আমি সবগুলো জিনিসপত্রকে অ্যাক্সেস করতে চাই, আমি চাইতেই পারি, যেহেতু সবগুলো জিনিস এখানে আছে, তখন হচ্ছে একটা এফিসিয়েন্সির ব্যাপার চলে আসে যে কতটুকু সার্ভিস একই সাথে সমানভাবে দেওয়া যাবে। ওকে, সো এই আর্কিটেকচার নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি নাই? এনি কোয়েশ্চেন? ওকে, ফাইন। সো যদি কনফিউশন না থাকে, আমি তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। ওরা তো একটা এক্সাম্পল দিলা, আইডি এর এক্সাম্পল, যে এইটা থেকে আমরা আইডি এর ক্ষেত্রে আমরা যখন আইডি ডেভেলপ করব, এই ধরনের প্যাটার্নটা বেশিরভাগ স্যুট করে। বাট আইডি ছাড়া কি তোমরা অন্য কোনো একটা এক্সাম্পল দিতে পারো তোমাদের খুশি মতো, যে যেটা এখানে ফিট করতে পারে? এনিথিং এলস? স্যার এখানে ইউএমএল, কোড জেনারেটর, তারপর জাভা, এই জিনিসগুলো কি থাকবে, নাকি জাস্ট এই একটা প্যাটার্ন মতো একটা মেইন ডাটাবেস যেটা সবাই শেয়ার করতেছে? এরকম মানে একটা একটা আইডি বা একটা কিছু একটা সফটওয়্যার সিস্টেম যেটাকে মাল্টিপল সাবসিস্টেম ব্যবহার করতে পারবে। এখানে যেরকম মাল্টিপল সাবসিস্টেম ব্যবহার করছে, ওরকম মাল্টিপল সাবসিস্টেম ব্যবহার করতে পারবে। এরকম কোনো আইডিয়া বা তোমার মাথায় যা আসে তাই বলে দাও, অসুবিধা নেই। স্যার আমরা এইচটিটিপি প্রোটোকল যদি ধরি স্যার, এটা তো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এইচটিটিপি প্রোটোকল ওইটা একটু অন্য দিকে চলে যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তাই আসলে ইয়ে করছিলাম। ওকে, সো তোমাদেরকে এটা আমি এখন না বলে, সাথে সাথে তো মাথায় আসে না, এটা তোমাদের হোম টাস্ক থাকলো যে তোমরা চিন্তা করতে পারো আর কোন কোন ধরনের সফটওয়্যারকে এক্সাক্ট হুবহু এই আর্কিটেকচারটাতে ফিট করানো যায়, যেটা এইরকম প্যাটার্ন ফলো করলে বেস্ট আউটপুট দেবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই প্যাটার্নের, এই আর্কিটেকচারের নাম কি? রিপোজিটরি প্যাটার্ন। এটাকে বলা হচ্ছে ডিফাইনিং রিপোজিটরি প্যাটার্ন। ডিফাইনিং না, মানে রিপোজিটরি প্যাটার্ন। আচ্ছা, সো এরপরে যে প্যাটার্নটা আমরা দেখব সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্যাটার্ন। আগেটা ছিল রিপোজিটরি, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্যাটার্ন। খেয়াল করো এখানে ওরা কি বলছে, দিস প্যাটার্ন কনসিস্ট অফ টু পার্টিস, একটা হচ্ছে সার্ভার অ্যান্ড মাল্টিপল ক্লায়েন্টস। দেখো এখানে ওরা নিচেরটাকে বলেছে সার্ভার আর উপরেরটাকে বলেছে ক্লায়েন্ট, কিন্তু ক্লায়েন্ট কিন্তু একটা ক্লায়েন্ট বলেনি, ওরা বলেছে মাল্টিপল ক্লায়েন্টস। আচ্ছা, এখন এইটার প্যাটার্নটা কিরকম এটা আমরা এখান থেকে দেখব। খেয়াল করো, আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে তো ইন্টারনেট আছে, ভালো কথা, কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটা সার্ভার আছে। যেমন আমরা হচ্ছে এই প্রথম যদি সার্ভারটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্যাটালগ সার্ভার, যেখানে ওরা লাইব্রেরি ক্যাটালগ দিয়েছে। আচ্ছা, ক্যাটালগ বলতে তোমরা কি বুঝো? এনি আইডিয়া ক্যাটালগ? আচ্ছা, আমাদের যদি আইডিয়া না থাকে, হ্যাঁ কি আরেকবার বলো তো? স্যার কিছু একটা লিস্ট করা থাকবে যে এই জিনিস অ্যাভেলেবল আছে, এন্ড একটা শর্ট একটা ব্রিফ ডিটেইল কিছু একটা ওরকমই কিছু একটা। ইন্ডেক্স টাইপের কি টাইপের? ইন্ডেক্স স্যার, কোন বইয়ের একদম শুরুতে যে সূচিপত্র বা ইন্ডেক্স। ওকে, অনেকটাই এরকম যে হ্যাঁ, আমি এখান থেকে মানে সব জায়গা থেকে ইনফরমেশন স্টোর আছে, বাট সেখান থেকে আমাকে মূল ইনফরমেশন গুলো দেখাচ্ছে যে এগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এইভাবে। সো এটাকে আমরা সার্চ করলে লাইব্রেরি ক্যাটালগ লিখে আরো ডিটেলসে বুঝতে পারবো, যদি কারো ইন্টারেস্ট থাকে সে সেটা করবে।
সো এখানে যে প্যাটার্নটা হচ্ছে এটা কিন্তু আগের প্যাটার্ন থেকে একেবারেই ডিফারেন্ট। কিরকম? যে এই একটা সার্ভারের জন্য আমি কিন্তু এখানে সার্ভার ক্লায়েন্টের ব্যবস্থা করেছি, মানে এটা একটা পুরোটাই আলাদা সার্ভার। আগেরবার যেমন ছিল যে আমরা এখানে একটা রিপোজিটরি দিচ্ছিলাম এবং তারকে কেন্দ্র করে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে একটু ওয়ান টু ওয়ান কানেকশনের মতো এখানে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই লাইব্রেরি ক্যাটালগে ওরা ছবিতে একটা ক্লায়েন্ট দিয়েছে, এখন এখানে ক্যান উই গিভ মানে মোর দ্যান ওয়ান ক্লায়েন্টস? জি স্যার, এটা পারি না? হ্যাঁ, জি অনেকগুলো ক্লায়েন্ট একসাথে লাইব্রেরি ক্যাটালগকে মানে অ্যাক্সেস করতেই পারে, ইট ইজ সো পসিবল, রাইট? সো এখন এর পাশাপাশি আমরা কি দেখছি যে আমাদের এখানে একটা ভিডিও সার্ভার আছে যেখানে ফিল্ম স্টোর করা হয় বা ভিডিওই থাকে ধরলাম, তো সেটাকেও ক্লায়েন্ট অ্যাক্সেস করে। আবার পিকচার সার্ভার আছে, সো এই পিকচার সার্ভারটা কিরকম? এরা শুধু ফটো স্টোর করার জন্য, পিকচার স্টোর করার জন্য ব্যবহার করা হয়, অন্য কিছুর জন্য না। এবং এখানেও কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট চাইলে পরে এটাকে অ্যাক্সেস করতে পারে। একইভাবে আমরা যদি লাস্টটা দেখি, সেখানে ওরা ওয়েব সার্ভারকে রাখছে যেখানে ফটো, ভিডিও, ফিল্ম, ফটো একসাথে আছে আর কি, ফিল্ম এবং ফটো দুটো একসাথেই আছে, এবং এই সার্ভারটাকেও মাল্টিপল ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারে। এখন আমরা যদি এখানে একটু মানে আরেকটু গভীরভাবে চিন্তা করি, তো আমরা এইরকম একটা ফটো স্টোরের মতো একটা ইমেলের জন্য আলাদা একটা সার্ভার রাখতে পারতাম না? শুধু ইমেল হ্যান্ডেল হবে সেখানে নাকি? ডকুমেন্ট শেয়ারিং, এখানে যেটা বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনস সাচ এজ ইমেল, ডকুমেন্ট শেয়ারিং অ্যান্ড ব্যাংকিং। সো এই ইমেল, ডকুমেন্ট শেয়ারিং, ব্যাংকিং, ঠিক আছে, এটিএম বুথ, এটিএম এর জন্য আমরা একটা আলাদা সার্ভার রাখলাম, এরকম রাখতে পারা যেত কি যেত না অ্যাকর্ডিং টু দ্য পিকচার? জি স্যার, যেত। আচ্ছা, সো এই যে সিস্টেম, এইটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটার সাথে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে আগের ছবিটার অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোন জায়গায়? কোন জায়গায়? এখানে প্রত্যেকটা সার্ভার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, এখানে একটা কম্বাইন করে একটা সার্ভার লাগতেছে না যেটা সবাই অ্যাক্সেস করবে। সো একটা যদি ডাউন হয়ে যায়, ফটো স্টোর যদি ডাউন হয়ে যায়, আমাদের ফিল্ম স্টোরটা চালু থাকতেছে, লাইব্রেরি। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এটার স্ট্রাকচারটাই এমন যে আমার যদি যে কোনো একটা ডাউন হয়, ফর এক্সাম্পল ফটো স্টোরটা ডাউন হয়ে গেল, বাকি তিনটার উপর কোনো এফেক্ট পড়বে না, বাকিরা বাকিদের মতো এখান থেকে অ্যাক্সেস করতে থাকবে। যে কোনো একটা ডাউন হলে যেটা ডাউন হয়েছে সেটা সার্ভিসটা শুধু বন্ধ থাকবে, বাকি সার্ভিসে কোনো এফেক্ট হবে না। এটাতে আরেকটা সুবিধা আছে, সুবিধাটা কেউ বলতে পারবে? এটা তো গেল হচ্ছে এটা একটা সুবিধা, আরেকটা ভালো সুবিধা আছে, আরেক ভালো সুবিধাটা কেউ বলতে পারবে? স্যার যে স্যার সরি স্যার, যে সার্ভারটা মানে ইউজ কম মানে বেশি লাগতেছে না, ওইটা আর কি আমাদের রিসোর্সটা আর কি বাঁচতেছে। এক্স্যাক্টলি, এটাকে বলা হচ্ছে লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিংটা কেমন? আমি যদি একটা সার্ভারের মধ্যে ভিডিও, পিকচার, লাইব্রেরি ক্যাটালগ সবকিছু যদি একটা সার্ভারে রেখে দিতাম, তাহলে কেউ যদি ফটো অ্যাক্সেস করতে চাইতো তাহলেও সে ওই সার্ভারে হিট করতো, কেউ যদি ভিডিও অ্যাক্সেস করতে চাইতো তাহলেও সে ওই সার্ভারে হিট করতো। তার মানে যে কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে সার্ভারে হিট পড়তোই পড়তো। সো এটা কি ভালো দিক নাকি খারাপ দিক যে যাই লাগছে আমি একই সার্ভারে গিয়ে বারবার হিট করছি? ইজ ইট গুড অর ব্যাড? স্যার এটা মানে হেলথটা কমায় দিবে, সার্ভার কি কমাবে? হেলথ কমায় দিবে যত মানে বেশি ইউজটা যদি হয়। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু ইটস নট গুড। একটা সার্ভারের মধ্যে আমি বারবার হিট করছি, যেমন এখানে পিকচার সার্ভারে ফটো স্টোর করা হচ্ছে। ফটো তো এমন না যে মানে মানে যখন যার ফটো লাগবে সে তখন সেটাকে অ্যাক্সেস করবে, এমন তো না যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে এটাকে গুতাগুতি করা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে যখন যার ভিডিও লাগবে, ভিডিও সবসময় সবার লাগেও না। সো এইভাবে আমরা লোডটাকে ব্যালেন্স করতে পারি, একটা সার্ভারের উপরে খুব বেশি প্রেসার পড়ে না। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই ক্লায়েন্ট থাকবে, যেমন পিকচার ক্লায়েন্ট এখানে ধরো 10টা ক্লায়েন্ট থাকতে পারে, ঠিক আছে, কিন্তু 10টা ক্লায়েন্টের ক্ষেত্রেও ক্লায়েন্টের সংখ্যা কিন্তু অনেকখানি কমছে। শুধু পিকচার 10টা ক্লায়েন্ট এক্সেস করছে, শুধু ভিডিও 10টা ক্লায়েন্ট এক্সেস করছে, ক্যাটালগ 10টা ক্লায়েন্ট এক্সেস করছে। সো প্রত্যেকটাতে কিন্তু 10টা করে ক্লায়েন্ট ধরে নিচ্ছে আমি এক্সেস করছি। কিন্তু আমি যদি এটাকে একটা সার্ভার বানাতাম তাহলে কিন্তু একই সার্ভারের উপর 40 বার হিট হতো, ঠিক তাই না? নাকি ম্যাথমেটিক্স তো তাই বলে নাকি? রাইট, 4টা এখানে একটা যদি সার্ভার হতো, 4 মানে 40 জনই তো এখানে কিছু না কিছু নিতে চায়, রাইট? সো সবাই কিন্তু একই সার্ভারে অ্যাক্সেস করতো। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
জি স্যার। আচ্ছা, এখন এই ধরনের স্ট্রাকচার আমরা কোথায় অ্যাপ্লাই করব? আগেরটাতে তো আমরা দেখলাম যে আইডি, যেখানে একটা সার্ভার থেকে সবকিছু নিয়ে বিভিন্ন ধরনের সাবসিস্টেম, মানে সাবসিস্টেম ব্যবহার করে। এখন এই ধরনের আর্কিটেকচার আমরা কোথায় ব্যবহার করব? দেখো, আগে একটু দেখে আসি যে ওরা এখানে ডেসক্রিপশনে কি বলছে। ইন এ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, দ্য ফাংশনালিটি অফ দ্য সিস্টেম ইজ অর্গানাইজড ইনটু সার্ভিসেস। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, আচ্ছা, ক্লায়েন্টস আর ইউজার্স অফ দি সার্ভিসেস অ্যান্ড অ্যাক্সেস সার্ভার্স টু মেক ইউজ অফ দেম। এখানে ডেসক্রিপশনে এই নর্মাল কথাই বলেছে, সার্ভার থাকবে, ক্লায়েন্ট থাকবে, ওরকম কিছু বলেনি। কিন্তু ওয়েন ইউজটা আমরা একটু দেখে আসি। ইউজড ওয়েন ডেটা ইজ এ শেয়ার্ড ডেটাবেস হ্যাজ টু বি অ্যাক্সেস ফ্রম রেঞ্জ অফ লোকেশনস। একটা জিনিস খেয়াল করো, ওরা এখানে একটা কথা বলেছে, রেঞ্জ অফ লোকেশনস। তোমরা একটা জিনিস আমাকে বলতে পারবে, আমরা কি সার্ভারের ক্লোন করি না? ধরো, এটা কি এমন হতে পারে যে এখানে এই ভিডিও সার্ভারটা, এই সার্ভারটা আছে ইউএসএ তে, আর পিকচারের যে সার্ভারটা, এই সার্ভারটা আছে সিঙ্গাপুরে? এটা কি করা যায়? জি স্যার। আচ্ছা, এটা করলে লাভটা কোথায় স্যার লাভটা কোথায়? আমি একটা সার্ভার রাখলাম হচ্ছে ইউএসএ তে, আরেকটা সার্ভার রাখলাম, পিকচার সার্ভারটা রাখলাম হচ্ছে সিঙ্গাপুরে, আরেকটা ধরো অন্য কোনো একটা জায়গায় রাখলাম। আমি এটাকে ডিসেন্ট্রালাইজড করছি, বাট করলে আমার বেনিফিটটা কোথায়? স্যার পিকচার সার্ভারটা কি শুধু সিঙ্গাপুরে থাকবে, অন্য কোথাও থাকবে না? অন্য কোথাও থাকলো, ধরো অন্য অন্য জায়গাও থাকলো, সিঙ্গাপুরেও একটা থাকলো ক্লোন করা। স্যার তাহলে আমাদের রেসপন্স টাইমটা একটু ফাস্ট হবে। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। রেসপন্স টাইম ফাস্ট হবে কিভাবে? আমি যদি বাংলাদেশ থেকে পিকচার দেখতে চাই, বাংলাদেশ থেকে সার্ভারে যেতে চাই, তাহলে ফাস্ট হবে কিভাবে? যেই সার্ভারটা আমার এখান থেকে সবচেয়ে কাছে, রাইট, যেই সার্ভারটা পিকচার সার্ভারটাই যেটা আমার এখান থেকে সবচেয়ে কাছে, সেখান থেকেই কি আমি কমিউনিকেশন করব নাকি করব না? স্যার ওইটা থেকে করব নাকি এইটা কি নেটওয়ার্কিং এর জিনিস না? তোমরা কি ধরতে পারছো জিনিসটা? জি স্যার। রাইট, মানে এরকম হয় না যে ধরো একটা সার্ভার আছে ইউএসএ তে, পিকচার সার্ভারই ধরলাম, একটা আছে ইউএসএ তে, আরেকটা সার্ভার ক্লোন করা আছে সিঙ্গাপুরে। এখন আমি কোনটা 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 থেকে আমি কমিউনিকেশন করা স্টার্ট করব? মানে কোনটা থেকে পিকচারটা নেওয়া ফাস্টার আমার জন্য? ইউএসএ, সিঙ্গাপুর, কোনটা? স্যার সিঙ্গাপুর। সিঙ্গাপুর। কারণ কি? এটার এটার কি কম? পিং কম। পিং কম, এক্স্যাক্টলি। এটার আবার এছাড়া এটার কি লোকেশনটা কি? লোকেশন কোনটা ডিসটেন্স বেশি? স্যার ইউএসএ টা বেশি, কারণ আমাদের অনেক লাইন সিঙ্গাপুর থেকে নেওয়া হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো বোঝা যাচ্ছে। সো এই ধরনের যখন আমাদের স্ট্রাকচার আসে, তখন এই স্ট্রাকচারটা ফলো করা বেটার না? কারণ এটা তো একটা একটা সার্ভার, মানে এটা তো এই ভিডিওটা শুধু ভিডিওর জন্য ডেডিকেটেড। সো এই সার্ভারকে আমরা চাইলে পরে যেভাবে খুশি সেভাবেই বসাতে পারি নাকি? রাইট? জি স্যার। সবাই কি ধরতে পারছো বাকিরা? ইয়েস স্যার। ওকে, সো এই কারণে হচ্ছে এই স্ট্রাকচারটা এই ধরনের, যেখানে রেঞ্জ অফ লোকেশনের ব্যাপার আসে। হ্যাঁ, কিছু বললো কেউ? আচ্ছা, রেঞ্জ অফ লোকেশনের ব্যাপার আসে, সেখানে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা ভালো। ওরা এখানে একটা কথা বলেছে, দেখো, বিকজ সার্ভার্স ক্যান বি রেপ্লিকেটেড মে অলসো বি ইউজড ওয়েন দ্য লোড অন এ সিস্টেম ইজ ভ্যারিয়েবল। তার মানে কি, এটা থেকে কিন্তু আমাদের ও যেটা বললো যে ফাস্টার হয়। আমার ফাস্টার হয় বলতে কি, আমরা রেপ্লিকা করে, ইউএসএ থেকে রেপ্লিকা করে আমরা সিঙ্গাপুরে একটা রেখে দিলাম সার্ভার। সো আমি এখন কমিউনিকেশন যখন করব, আমি সিঙ্গাপুরের সার্ভারের সাথে যদি পিকচারের জন্য কমিউনিকেশন করি, আমি দ্রুত ডেটা পাবো। ঠিক আছে? সো এই ধরনের স্ট্রাকচারে সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা এক্লিপসের ক্ষেত্রে কেন করলাম না? করলে পরে কি অসুবিধা হতো? এই স্ট্রাকচারটা এক্লিপসে কেন করলাম না? এনি আইডিয়া? স্যার ওইখানে আমাদের মেন সব কাজগুলো একটা কোডের উপরে হচ্ছে, এন্ড প্রত্যেকটা সার্ভারের জন্য যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা সার্ভারের কোডগুলো আপডেট করতে হবে। মানে আমাদের জাভা আইডি যে কাজ করবে, জাভা এডিটর, এইটা হলো পুরো কোড ছাড়া এটা কাজ করবে না। সো ওর পুরো কোডটা লাগবে। আবার আমাদের ইউএমএল এডিটর যেটা, তার কাছে পুরো জিনিসটা লাগতেছে। সো পুরো জিনিস বলতে কোনটা বোঝাচ্ছ? মানে আমাদের যে পুরো ডাটাবেসের যে জিনিসটা থাকবে, এটা ওর পুরোটাই লাগবে। এক্স্যাক্টলি। ওকে, এন্ড এক্স্যাক্টলি। এখন যদি ওই সিস্টেমে যায়, তাহলে প্রত্যেকটা ডাটাবেসে আমাদের
ফুল প্রজেক্ট থাকতেছে, তাহলে আমাদের রিসোর্স গুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওই সিস্টেমে যদি যাই তাহলে প্রজেক্ট রিপোজিটরির সাথে ইউএমএল কে আলাদা করে একটা দিতে হবে, আবার প্রজেক্ট রিপোজিটরির সাথে কোড জেনারেটরকে আলাদা করে দিতে হবে, আবার জাভার সাথে, রাইট? জি স্যার, এন্ড এখানে আরো একটা বড় প্রবলেম আছে কি, একটা জায়গায় আমরা যখন চেঞ্জ করতেছি, এখানে 60টা আছে, তো 60টা সার্ভার আমাদের প্রত্যেকবার চেঞ্জে আপডেট করে দিতে হবে, না হলে জিনিসগুলো আপডেটেড থাকতেছে না। বাট এখানে যেহেতু শেয়ার্ড আছে, একজন এডিট করলে আরেকজন ওইটা ডিরেক্টলি মানে অন পয়েন্ট একদম ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে। আর এটা যদি মানে এই নরমালি যদি এটা না করি, নরমালি ওই স্ট্রাকচারে যদি যাই, তাহলে পরে জাভা যদি প্রজেক্ট রিপোজিটরি করতে কোনো চেঞ্জ করে, সেই জিনিসটা আমার ইউএমএল কে আলাদাভাবে জানাতে হবে, তুমি তাই বলতে চাচ্ছ? জি স্যার। ওকে, সো এই স্ট্রাকচার তার মানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের এই জিনিসগুলো ওই স্ট্রাকচারে নিয়ে খুব একটা সুবিধা করা যাবে না, রাইট? জি স্যার। সো এই ধরনের প্যাটার্নের জন্য, এই লোকেশন বেস প্যাটার্নের জন্য এটাই পারফেক্ট। লোকেশন বেস প্যাটার্নের জন্য যেখানে আমরা মানে সবকিছুকে ডিসেন্ট্রালাইজ করে রাখবো, যেখানে আমরা লোকেশন বেস কাজ করব, সেখানে আমরা এই ধরনের প্যাটার্ন ফলো করে লাভ নেই। সো যেটার জন্য যেটা, এই জন্য আমাদের জানা উচিত যে কোন কোন ক্ষেত্রে এগুলো তো এটা কিন্তু হোম টাস্ক, যে এই ধরনের স্ট্রাকচার, যেমন আমরা বললাম ইমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিকচার সার্ভারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়েব সার্ভারের ক্ষেত্রে, ভালো কথা, কিন্তু এই ধরনের স্ট্রাকচার আর কোথায় ব্যবহার করা যেতে পারে একটু ফাইন্ড আউট করা, ঠিক আছে? একটু এক্সাম্পল গুলাকে ফাইন্ড আউট করা, এটা তোমাদের হোম টাস্ক, খুব বেশি কাজ না কিন্তু। যেমন এখানে হচ্ছে এক্লিপস আইডি এর পাশাপাশি আর কি কি এক্সাম্পল হতে পারে, আর কি কি জিনিস এটাতে ফিট করে, আর এখানে হচ্ছে এই ইমেইল, তারপরে পিকচার, ভিডিও, এগুলোর পাশাপাশি আর কি কি এখানে হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডভান্টেজ গুলো দেখি। দ্য প্রিন্সিপাল অ্যাডভান্টেজ অফ দিস মডেল ইজ দ্যাট সার্ভার্স ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এ নেটওয়ার্ক। এইটা যেটা বললাম যে আমরা চাইলেই পরে সার্ভারগুলোকে বিভিন্ন নেটওয়ার্কে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, যেখান থেকে যার অ্যাক্সেসের সুবিধা হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভালো অ্যাডভান্টেজ। ওকে, তারপর কি, জেনারেল ফাংশনালিটি ক্যান বি অ্যাভেলেবল টু অল ক্লায়েন্টস। এগুলো নর্মাল কথাবার্তা, আমার মনে হয় এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। আমি পয়েন্ট মানে যেগুলো কি পয়েন্ট সেগুলোকে আমি বলছি। তবে এই ধরনের ইয়াতে একটা প্রবলেম আছে, এই ধরনের স্ট্রাকচারও অ্যাডভান্টেজ যেহেতু আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে আমরা মানে নেটওয়ার্কিং এর সুবিধা আছে, যেখানে যেটা বলেছে ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এ নেটওয়ার্ক। সার্ভারগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, কোনোটা ইউএসএ, কোনোটা সিঙ্গাপুরে, বা যে জায়গায় আমাদের মানে বসানো দরকার সেখানে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কনভেনিয়েন্স উই ক্যান মানে ইমপ্লিমেন্ট ইট। বাট এখানে একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে, কেউ কি বলতে পারবে? এনিওয়ান? একজন আমাকে বলেছিল ইন্টারনেট যদি কোনো কারণে না থাকে তাহলে কোনোটাকে অ্যাক্সেস করতে পারবে না। জি স্যার, এটা একটা আচ্ছা, ইন্টারনেট যদি না, এটা তো ফ্যাক্ট, মানে ইন্টারনেট না থাকলে তো ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলো তো, মজার একটা কোয়েশ্চেন পেয়েছি, এইখানে কি ইন্টারনেট না থাকলে অ্যাক্সেস করা যাবে? জি স্যার। ইয়েস স্যার। ইন্টারনেট না থাকলে তোমরা এক্লিপসে এডিট করতে পারবে? জি স্যার। রাইট, জাভাতে আমরা করতাম না, ইন্টারনেটের সাথে কোনো সম্পর্ক ছিল নাকি ছিল না? ওকে, সো এইখানে এই জিনিসটা আমাদের ব্যারিয়ার, যে নেট যদি কোনো কারণে না থাকে তাহলে আমরা ধরা, রাইট? জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গেল সার্ভার ফেইলার, যেটা আসলে না, এটা আসলে বলারও কিছু নাই। এখানে এটা বলেছে ইচ সার্ভিস ইজ এ সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, সো এখানে হচ্ছে সাসেপ্টেবল টু ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকস অর সার্ভার ফেইলার। ওরা এখানে এটাকে যেটা বলতে চাচ্ছে যে যদি একটা সার্ভার এখানে ফেল করে তার মানে হচ্ছে আমি এখানে আর কাজ করতে পারবো না। এইগুলো তো আসলে সিম্পল কথাবার্তা, সার্ভার ফেল করলে যে কাজ করতে পারবো না এটা জানা কথা। তো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো ওরা এখানে বলেছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, ওরা ভালো ডিসঅ্যাডভান্টেজ বলেছে, পারফরমেন্স মে বি আনপ্রেডিক্টেবল বিকজ ইট ডিপেন্ডস অন দ্য নেটওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিস্টেম। এখন মনে করো যে আমাকে একটা জিনিস বলো তো, মানে এই যে পারফরমেন্স, ধরো ডেটা আসবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাবে, বা বাংলাদেশ থেকে ইউএসএ, এখানে কি নেটওয়ার্কের স্পিডের পার্থক্য আছে বা অন্য কোনো কিছুর পার্থক্য আছে? জি স্যার, একটা আমার ব্যান্ডউইথের লিমিট থাকতেছে এন্ড আরেকটা আমার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার। ওকে, আচ্ছা, ব্যান্ডউইথের লিমিটটা একটু বলো দেখি, তুমি কি বুঝতে পারছো এটা দিয়ে? স্যার, আমরা আইএসপি আমাকে কত স্পিডে ডাটা ট্রান্সফার করার পারমিশন দিচ্ছে, আপলোড এন্ড ডাউনলোড। এক্স্যাক্টলি, এইটা কি তাহলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে?
জি স্যার, কিছু কান্ট্রিতে স্পিডটা একটু বেশি অন্য কান্ট্রির থেকে। তার মানে এটা কি পারফরম্যান্সে এফেক্ট করবে? এই যে ওরা বললো পারফরম্যান্স মে বি আনপ্রেডিক্টেবল বিকজ ইট ডিপেন্ডস অন দ্য নেটওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিস্টেম। কোন অর্গানাইজেশন সেটাকে এখানে ব্যবহার করছে, কোন অর্গানাইজেশন সেটাকে ডিল করছে, কোন কান্ট্রি কোন জায়গায় এটা অবস্থিত, সেটার উপর কি এগুলো ম্যাটার করে? জি স্যার। ওকে ওকে এক্স্যাক্টলি। তার মানে ব্যাপারটা কি এমন যে মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার ডেটা রেটটা কিরকম, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার ডেটা রেটটা কিরকম, এরকম পার্থক্য আছে, রাইট? জি স্যার। রাইট, ওকে। সো তোমরা কি জিনিসটা ধরতে পারছো? জি স্যার। ওকে গুড। সো এই হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার প্যাটার্ন। এগুলো কখন কার কার জন্য এগুলো ফিট হয়? সাধারণত আমরা যে ইমেলটা ইউজ করি না, এই ইমেলটা হচ্ছে এই ধরনের একটা মানে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার দিয়ে করা। এটা কিন্তু এক্স্যাক্টলি মানে অনেকগুলো ক্লায়েন্ট ইমেলকে অ্যাক্সেস করে। আমরা যে ইমেল জিমেল এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে এই ধরনের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে তৈরি করা। ওকে, তারপরে আমরা যে আইডি ইউজ করি, তাহলে আইডিটা কোন আর্কিটেকচারে তৈরি করা? রিপোজিটরি আর্কিটেকচার। বুঝতে পারছো? এই জন্য আর্কিটেকচার গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা প্র্যাকটিক্যাল করেই দেখছি যে কেন এই আর্কিটেকচার গুলো ইম্পর্টেন্ট। ওই আর্কিটেকচার ওয়াইজে এটা বানানো হয়েছে, যেরকম আর্কিটেকচার ফলো করে বাড়ি বানানো হয়। ওকে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের লাস্ট আর্কিটেকচারটার নাম হচ্ছে পাইপ ফিল্টার প্যাটার্ন। এটা একটু শুনতে অদ্ভুত মনে হয়, কিন্তু এটা ইন্টারেস্টিং আছে। সো পাইপ ফিল্টার প্যাটার্নে যে ব্যাপারটা হয় যে এখানে একটা সোর্স থাকে, এখানে একটা ফিল্টারের ব্যাপার থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ সোর্স লাল যে এরোটা আছে সেটা হচ্ছে পাইপ 1, দেন হচ্ছে ফিল্টার, আবার পাইপ 2, দেন হচ্ছে ফিল্টার, পাইপ 3 সিঙ্ক। সো এই পুরো আর্কিটেকচার এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এই ছবি ওয়াইজ এই জিনিসটা কাজ করে। আমি এটা দেখালে পরে তোমরা ধরতে পারবা যে আসলে কি হচ্ছে। আবার আমি একটু বলে নিই, এখানে কি কি থাকে। একটা সোর্স থাকে, একটা সিঙ্ক থাকে, মাঝখানে কিছু পাইপ থাকে, ঠিক আছে, এরকম অ্যারোর মতো পাইপ, আর এর মধ্যে কিছু ফিল্টার থাকে। এখন আমরা দেখি যে এগুলো কি কাজ করে। আমরা একটা জিনিস এখানে বামে কিছু কথা বলা আছে, যে কথাগুলো আমরা না বললেই না। যেমন কম্পাইলার, এটা কম্পাইলার এইটাকে ইউজ করে। দ্য কনজিকিউটিভ ফিল্টার্স পারফর্ম লেক্সিক্যাল অ্যানালাইসিস। ওরা যেটা বলতে চাচ্ছে যে ফিল্টার গুলো থাকে কম্পাইলারে, তারা সাধারণত কয়েকটা জিনিস পারফর্ম করে। লেক্সিক্যাল অ্যানালাইসিস, পার্সিং, সিমেন্টিক অ্যানালাইসিস, কোড জেনারেশন। এই কথাগুলো কি চেনা চেনা লাগে বা শোনা শোনা লাগে? জি স্যার, সিএসসি 420 তে এগুলো আমরা পড়েছি। আচ্ছা, সো 420 এর কথা কেন আসলো? কারণ হচ্ছে কম্পাইলার এই আর্কিটেকচারটা ফলো করে, পাইপ ফিল্টার আর্কিটেকচার, ঠিক আছে, পাইপ ফিল্টার প্যাটার্ন। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে একটু দেখি। এটা বোঝাটা খুব সহজ। দেখো, আমরা যে এখানে সোর্সের কথা বলেছিলাম, সোর্সের কথা, ওকে, সো এই সোর্স হচ্ছে এখানে যে সোর্স, এই সোর্স আমরা ধরে নিচ্ছি ইনভয়েসেস আর পেমেন্টস। আচ্ছা, ইনভয়েসেস আর পেমেন্টস এর মধ্যে পার্থক্যটা কি? ইনভয়েসেস আর পেমেন্টস এর মধ্যে স্যার, ইনভয়েসেস বিল, রাইট? এটা হচ্ছে বিল, আর পেমেন্ট হচ্ছে আমি কত টাকা দিচ্ছি, রাইট? জি স্যার। তাই তো, মানে আমার যদি এখানে 10,000 টাকা বিল আসে, এখন পেমেন্টস তো আমি আমার মতো করে দিব, রাইট? আমি 10,000 টাকাও দিতে পারি, কমও দিতে পারি। তোমরা হয়তো বলতে পারো আপনি কম দিবেন কিভাবে, এইটা আমি এখন এখানে ব্যাখ্যা করব। দেখো, ধরো আমি একটা হসপিটালে গেলাম, ওকে, একটা হসপিটালে একটা ইমার্জেন্সি কিছু একটা হলো, আমি সেই কারণে হসপিটালে গেলাম। এখন আমার ইনভয়েসেস এর মধ্যে আমার এখানে বিল আসলো 10,000 টাকা, আসতেই পারে। আচ্ছা, সো এখন এখানে একটা জিনিস আছে, আমি এটাকে পরে বলছি এটা কি। এখানে একটা জিনিস আছে রিড ইস্যুড ইনভয়েসেস। সো মনে করো কিছু একটা থাকলো যে আমার ইনভয়েসটা পড়বে, একটা মেশিনের একটা অংশ থাকলো যে আমার ইনভয়েসটা পড়বে। আমি এখান থেকে এখন বুঝাবো আমার এই পেমেন্টটাতে ফিল্টার করার মতো কোনো ব্যাপার আছে কি নাই। ফিল্টার করার মতো কিরকম? যেমন আমি পেমেন্ট যেই পেমেন্টটা দিব, সেই পেমেন্টটা ফুল পেমেন্টও হতে পারে, আবার হাফ পেমেন্টও হতে পারে। ধরো তোমরা কেউ হসপিটালে গেলা, তোমাদের মানে কোনো একটা কারণে হয়তো গেলা, ঠিক আছে, আল্লাহ না করুক, যাওয়া না লাগুক, বাট কোনো একটা কারণে তোমরা গেলা, গিয়ে ধরো তুমি এখন একটা ট্রিটমেন্ট নিলা, এখন তুমি দেখলা যে তোমার কাছে টাকা শর্ট আছে। তো হসপিটালগুলো মাঝে মাঝে আমাদেরকে ইয়ে করে না যে আচ্ছা আপনাকে 6,000 টাকা এখন দেন, বাকি 4,000 টাকা আপনি মানে সুস্থ হয়ে তারপরে দেবেন, এরকম করে কি করে না? করে না? তো ওই টাকার হিসাবটা কি ওদের সিস্টেমে ওরা লিখে রাখে না, ইনক্লুড করে কি করে না? এরকম সিস্টেম থাকে কিন্তু না হসপিটালগুলোতে, কিন্তু ম্যাক্সিমাম হসপিটাল এরকম সিস্টেম থাকে, কারণ ওরা জানে যে রোগী যখন আসে সব সময় সাথে টাকা থাকে না।
আচ্ছা, সো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যখন পেমেন্ট করব, ধরে নিলাম আমি 7,000 টাকা পেমেন্ট করছি, 10,000 টাকা আমার ইনভয়েসের বিল আসলো, আমি 7,000 টাকা পেমেন্ট করেছি। এখন এখানে আমার ফিল্টারিং হবে। ফিল্টারিংটা কি? আইডেন্টিফাই পেমেন্টস। মেশিন অটোমেটিক্যালি আইডেন্টিফাই করবে যে আমার পেমেন্টে কোনো ডিউ আছে কি নাই। ওকে, যদি ডিউ থাকে তাহলে একরকম ব্যবস্থা, যদি ডিউ না থাকে তাহলে একরকম ব্যবস্থা। ফর এক্সাম্পল, আমি এখানে 7,000 টাকা পেমেন্ট করলাম, তার কাজে আমার কি এখানে আইডেন্টিফাই পেমেন্ট যখন করবে, আর কি ধরনের পেমেন্ট, এই পেমেন্টে কি ডিউ আছে নাকি নাই বলতো? ইনভয়েস কিন্তু 10,000 টাকার বিল, ডিউ থাকবে এখানে, ডিউ আছে। এই যে ডিউ আছে, এখানে কিন্তু একটা ফিল্টারিং হয়ে গেল। আমি কিন্তু এখন উপরেরটাতে আর যাব না, উপরেরটাতে না যে আমি নিচেরটাতে যাব। কি যাব? ফাইন্ড পেমেন্টস ডিউ। ঠিক আছে, ফাইন্ড পেমেন্টস ডিউ। ওরা এখন ফাইন্ড করবে যে আচ্ছা পেমেন্টস ডিউ আছে, তাহলে কি অবস্থা, কত টাকা ডিউ আছে? 3,000 টাকা ডিউ আছে। ওরা আমাকে একটা রিমাইন্ডার ইস্যু করবে যে আপনার 3,000 টাকা ইস্যু আছে, এত তারিখের মধ্যে প্লিজ কাইন্ডলি মানে এটা আপনি আমাদের এখানে জমা দিয়ে দিবেন, রাইট? নাকি রাইট? ইস্যু পেমেন্ট রিমাইন্ডার। সো আমি একটা রিমাইন্ডার স্লিপ পেলাম, রাইট? নাকি ওরা আমাকে বলবে যে রিমাইন্ডার স্লিপ হ্যাজ বিন প্রোভাইডেড টু ইউ, এরকম বলে আমাকে বলবে যে কাইন্ডলি মানে গিভ দ্য অ্যামাউন্টস লেটার অন, নাকি এরকম একটা স্লিপ আমার হাতে চলে আসলো। সো এখানে আমি একটা ফিল্টারিং এর ব্যবস্থা রাখলাম না? নাকি আইডেন্টিফাই, এখানে ফিল্টার না থাকলে কি আমি নিচে যেতে পারতাম? কি পারতাম না? পারতাম না। এখন ধরো আমার ইনভয়েস ছিল 10,000 টাকার, আমি পেমেন্ট করলাম 10,000 টাকার, আইডেন্টিফাই পেমেন্টস কি এখন আইডেন্টিফাই করছে পেমেন্ট কিরকম, পেমেন্টের কি অবস্থা। যদি ওরা পেমেন্ট ফুল পেমেন্ট পায়, তাহলে কি ওরা নিচে যাবে নাকি উপরে যাবে? ওরা আমাকে জাস্ট একটা ইস্যু রিসিভ করে দিবে, রিসিপ্টটা দিয়ে দিবে যে হ্যাঁ আপনার 10,000 টাকার রিসিপ্ট, আপনি এখন নিয়ে যান। কোনো রিমাইন্ডার দিবে? কোনো ডিউ আছে আমার? দেবে না কিন্তু, রাইট? কোন ধরনের রিমাইন্ডার কিন্তু এখানে আমাকে দেবে না। সো আমি কিন্তু দেখো ফিল্টার হয়ে উপরেটা পাচ্ছি। সো আমি কিন্তু আমার কেসের উপর ভিত্তি করে ফিল্টার হচ্ছি। তার মানে কখনো আমি নিচে যাব, কখনো আমি উপরে যাব। এই ফিল্টারিংটা করছে কে? আইডেন্টিফাই পেমেন্টস। এক্স্যাক্টলি। দেখো তো এখানে ছিল সোর্সের জায়গায় ইনভয়েসেস পেমেন্টকে রাখলাম, মাঝখানে পাইপ 1। এই পাইপ 1 গুলা কোনগুলা? এই অ্যারোগুলা না? নাকি এই অ্যারোগুলা, রাইট? এখানে যে অ্যারোগুলা দেখছো নাকি? আর এখানে যে ফিল্টার 1, ফিল্টার 2, অনেকগুলো ফিল্টার থাকতে পারে, আমি একটু পরে বলছি। এখানে কি এটাকে একটা ফিল্টার ধরতে পারি কি পারি না? আচ্ছা, কখনো কি এমন হতে পারে আমি এখানে দুটো জিনিসই একসাথে পাবো, রিমাইন্ডারও পাবো, রিসিপ্টও পাবো? হতে পারে। এটা সিচুয়েশনের উপর। কিরকম সিচুয়েশন বলো? কিরকম সিচুয়েশন? একই সাথে রিসিপ্টও দেব, রিমাইন্ডারও দেবে। একটু দেখবে? জি স্যার, একটু চিন্তা করে। আচ্ছা, আসলে কি পসিবল? তাহলে তার ফিল্টারই হতো না। ফিল্টার মানে কি? ফিল্টার মানে হচ্ছে আমাকে যেটা দরকার শুধু সেটা দেখাবে, বাকিগুলো বাদ দিয়ে দিবে, নাকি? জি স্যার, রাইট স্যার। রাইট? সো পেমেন্ট হয় আমি ফুল দেব অথবা আমি কম দেব। একই সাথে কি আমি দুটো জিনিস পেতে পারি? ফুল কম দুটো জিনিস একসাথে দেওয়া যায় না স্যার। ওকে, সো এটাই হচ্ছে কিন্তু ফিল্টারিং। এই জন্য এটাকে বলা হচ্ছে পাইপ ফিল্টার আর্কিটেকচার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এইটাকে যদি আমি ফিল্টার বলি, তাহলে রিড ইস্যুড ইনভয়েস এটাকে একটা ফিল্টার, বা ইস্যু রিসিভস এটাকে একটা ফিল্টার, ফাইন্ড পেমেন্টস ডিউ এটাকে একটা ফিল্টার। আমি ছোট্ট করে একটা জিনিস বলি, এই রিড ইস্যুস ইনভয়েসে আমি এমন ভাবে ফিল্টারটাকে ম্যানিপুলেট করতে পারতাম যে সে ইনভয়েসটা নিয়ে দেখতো, চেক করতো, এখানে চেক করছে না কিন্তু চেক করতো যে এই ইনভয়েসটা কি আজকের ইনভয়েস নাকি কালকের ইনভয়েস। এরকম একটা ইস্যু আমি এখানে দিতে পারতাম কি পারতাম না? এরকম একটা ফিল্টারিং ইস্যু। জি স্যার, দেওয়া যেত। যদি আজকের ইনভয়েস হতো তাহলে পরে সে এই আইডেন্টিফাই পেমেন্টসে চলে যাবে, আর যদি আগের ইনভয়েস হয় তাহলে সে রিজেক্ট করে দিবে। এরকম কিছু একটা ব্যাপার আমি করতে পারতাম কি পারতাম না? জি স্যার, পারা যেত। ওকে, সো এটাকে কি আমি একটা ফিল্টার বলা যেতে পারে, মানে ফিল্টারে পরিণত করতে পারি ইন ফিউচারে? জি স্যার। বা এটা কি এখন ফিল্টার আছে? এইটা তোমাদের খুঁজে বের করতে হবে যে আইডেন্টিফাই পেমেন্টস। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম, তাহলে এখানে প্রত্যেকটা যেটা এরকম সিম্বল দিয়ে আছে, ফাইন্ড পেমেন্টস ডিউ, ইস্যু পেমেন্টস রিমাইন্ডার, এগুলোও কি এক একটা ফিল্টার কিনা, এবং এগুলোও কি এমন ভাবে ম্যানিপুলেট করা যায় যাতে করে এগুলো থেকেও এরকম দুইটা শাখা বের হবে?
বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বোঝাচ্ছে। ওকে, এইটা নিয়ে আর কোনো প্রশ্ন? আচ্ছা, সো এখানে কিন্তু ওরা বলে, হ্যাঁ এখানে অ্যারোগুলো তো পাইপ হবে এটা শিওর তাই না স্যার? হ্যাঁ, অ্যারোগুলা মানে পাইপ ছাড়া তো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, যে পাইপ 3 এরকম, যে ফিল্টার থেকে যাচ্ছে, সো ফিল্টার থেকে যে এখানে পাইপগুলো যাচ্ছে, এগুলোই তো হওয়া উচিত, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, আর সিঙ্ক হচ্ছে এই যে রিসিপ্ট রিমাইন্ডার, এটা ছাড়া আর কিছু হওয়ার কথা না আর কি এখানে, রিসিপ্ট আর রিমাইন্ডার, এই যে সিঙ্ক। ওকে, সোর্স হচ্ছে এই দুইটা, ইনভয়েস আর পেমেন্টস। আচ্ছা, সো তোমাদের হ্যাঁ হ্যাঁ স্যার এন্ড ওই ডায়াগ্রামে এটাও আছে যে একটা ফিল্টার দিয়ে জাস্ট একটা আউট মানে পাইপ একটাই বের হয়ে যাচ্ছে, সো সেই ক্ষেত্রে আমাদের ওই সবগুলাই ফিল্টার বলা যায়। মানে এখানে কিন্তু দেখো এই ফিল্টার দিয়ে কিন্তু একটাই পাইপ বের হবে, মানে এটা দিয়ে কিন্তু আমার এট এ টাইম একটা বের হবে না। জি স্যার, বাট এটাতে ডিসিশন আছে, বাট রিড ইস্যুড ইনভয়েস এটাতে ডিসিশন নাই, বাট ফিল্টার হয়ে যাচ্ছে, এর জন্য ওইটাও ফিল্টার বলা যাবে। বলা যায় কিন্তু ডিসিশন, হ্যাঁ তুমি যেটা বলছো হ্যাঁ সেটাও ঠিক, ডিসিশন থাকলে পরে হয়তো এখানে আমি আরো দুটো ইয়া দিতাম আর কি, রাইট? জি ওকে, হ্যাঁ তুমি ওই হিসাবে ধরলে ওটাও বলা যায়, বাট এটা তোমাকে তুমি মানে ইউ হ্যাভ টু বি 100% শিওর এন্ড লেট মি নো। ওকে, যে এটাকে আমরা ফিল্টার বলতে পারি কিনা, হ্যাঁ এটাও হয়তো ফিল্টার, ডিসিশন হয়তো হচ্ছে না বাট ইটস এ ফিল্টার, এটাও ফিল্টার, প্রত্যেকটা জিনিস ফিল্টার। ওকে, সো এটা তুমি 100% শিওর হয়ে আমাকে জানাবে। ওকে, আচ্ছা, সো এখানে দেখো ফিগার বিসাইড and is an example of the pipe and filter architecture used in the payment system. So আমরা কখন এই ধরনের জিনিসপত্র ব্যবহার করতে পারবো, এই ধরনের আর্কিটেকচার, যখন আমরা পেমেন্ট সিস্টেম গুলোকে ডেভেলপ করব, বিভিন্ন ধরনের অটোমেটেড পেমেন্ট সিস্টেম। শুধুই কি পেমেন্ট সিস্টেম, আরো কিছু জিনিসপত্র হয়তো সাজেস্ট করছে, আমরা লাস্টের স্লাইডটা পড়ে নিই। আচ্ছা, এখানে ওরা কি বলছে দেখো, the processing of the data in a system is organized so that each processing component is discrete and carries out one type of data transformation. এখানে একটু জিনিসটা পড়তে একটু ইয়ে হয়, বাট এটা কিন্তু একদম সিম্পল কথাই আর কি, যে এই লাইনটা পড়লে আরো ভালো বোঝা যায়। The data flows as in a pipe from one component to another for processing. Data flows from one component to another for processing. এই যে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্ট যাচ্ছে, সেখান থেকে আরেকটা কম্পোনেন্ট যাচ্ছে, এভাবে করে প্রসেস হচ্ছে। সো মূলত এই লাস্টের লাইনটাই আসলে হয় আর কি। কখন ইউজ করব খেয়াল করো, ট্রানজাকশন বেসড। এই যে এখানে ট্রানজাকশন হচ্ছে না, পুরো জায়গায় ট্রানজাকশন বেসড ব্যাপার স্যাপার হচ্ছে না নাকি? রাইট। আচ্ছা, এই সেম জিনিসটাকে আমরা টোলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, টোলটাকে পুরো অটোমেটেড করে ফেলবো। ওই যে বড় বড় ব্রিজের ওখানে টোল থাকে না স্যার? টোল তো হাফ দিয়ে বের করা যায় না স্যার। কি যায় না? হাফ দেওয়া তো যায় না, যেমন এখানে আমরা হাফ পেমেন্টে টোল হাফ দেওয়া যায়, এক্স্যাক্টলি, টোল হাফ দেওয়া যায় না। কিন্তু ধরো আমরা ধরে নিলাম যে বিশেষ কেসে আমরা ধরে নিলাম পুয়ার পিপল যারা, তারা হয়তো কিস্তিতে টোল দিল, আমি জাস্ট ধরে নিলাম, এটা হয়তো আজগুবি শোনাতে পারে, বাট পুয়ার পিপলদের জন্য আমরা একটা ব্যবস্থা রাখলাম যে ওরা পার্ট তোলে, ওদের লাভ হলে পরে ওরা ওইটা পরে শোধ করবে আর কি, 50% করে করে দেবে, এরকম যদি হয়। মানে ওই হিসাবে যদি আমরা ধরতাম যে আমরা যদি একটা কার্ড থাকতো কারো কাছে, মানে আমি জাস্ট বলছি আর কি, যে কারো কাছে যদি একটা কার্ড থাকতো তার ইনকাম রেঞ্জ 5,000 টাকার কম, হ্যাঁ, তাহলে তাকে আমরা 50% করে টোল দিব, 50% টোল এখন দিবে, বাকি কাজ শেষ করে কয়েকদিন পরে বাকি 50% শোধ করবে, তার জন্য একটু রিলিফ হবে নাকি? তো ওই রকম সিস্টেম এটা করা যায়। ওকে, সো এই বললাম আর কি এটা। সো ট্রানজাকশন বেস ওয়্যার ইনপুটস আর প্রসেস ইন সেপারেট স্টেজেস টু জেনারেট রিলেটেড আউটপুট। সো এই যে যেখানে ইনপুটগুলো বিভিন্ন ধরনের স্টেজ হয়ে যায়, বিভিন্ন ধরনের স্টেজ হয়ে আমরা আলটিমেটলি একটা আউটপুট পাই, এই ধরনের প্যাটার্নগুলোতে আমরা এই আর্কিটেকচারটা বেস্ট ফিট হবে। ঠিক আছে, এখন তোমরা একটু কম্পেয়ার করবা যে এই যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেমে কি শুধু এই আর্কিটেকচারটাই ফিট করে, নাকি পেমেন্ট সিস্টেমে চাইলে পরে আমরা রিপোজিটরি প্যাটার্নও ফিট করাতে পারি, ক্লায়েন্ট সার্ভার প্যাটার্নও ফিট করতে পারি। এটা একটু চিন্তা করবে জাস্ট পার্থক্যগুলো আর কি, যে করা যায় কিনা কোনোভাবে। ওকে, তোমরা একটু এগুলো তোমাদের হোম টাস্ক, যে মানে আমি পেমেন্ট সিস্টেম এখানে বললাম, পেমেন্ট সিস্টেমকে আমি চাইলে প্রথম দুইটার সাথে ম্যাপ করাতে পারি কি পারি, জাস্ট এটাই আর কি। আচ্ছা, ওকে, দেন এখানে কিছু অ্যাডভান্টেজ দিই। অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে এই কয়েকটা পয়েন্ট তোমরা বুঝবা, লাস্টের পয়েন্টটা একটু ব্যাপার আছে। ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাজ আইদার এ সিকোয়েন্সিয়াল অর কনকারেন্ট সিস্টেম। ঠিক আছে, আইদার এ সিকোয়েন্সিয়াল অর কনকারেন্ট সিস্টেম, এই জিনিসটা আসলে আমরা এখানে হয়তো বোঝা যায় না যে সিকোয়েন্সিয়াল বলতে কি বোঝায়, কনকারেন্ট সিস্টেম বলতে কি বোঝায়, এটা কিন্তু আলাদা টপিক। লাস্টে যেটা ক্যান বি ইমপ্লিমেন্টেড সিকোয়েন্সিয়াল কনকারেন্ট সিস্টেম, যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই,
sequential and concurrent এটাকে সিস্টেম in pipe filter লিখলেই চলে আসা উচিত। সো এখানে একটা জায়গায় খুব ভালো করে বর্ণনা করা আছে, আমরা এখান থেকে না দেখি ডেটা ফ্লো আর্কিটেকচার ব্যাচ সিকোয়েন্সিয়াল, এই যে দেখো এখানে কিন্তু কিছু সিকোয়েন্সিয়াল মানে এখানে কিছু জিনিসপত্র আছে, আমি অ্যাকচুয়াল ইয়েটা খুঁজে না পেলেও আমি জাস্ট তোমাদেরকে ছবিটা দেখাতে চাই যে কেমনটা থাকে দেখতে। ওকে, কনকারেন্ট আর সিকোয়েন্সিয়াল বলতে স্যার এরকম কিছু না যে সিকোয়েন্সিয়াল একটার পর একটা স্টেপ বাই স্টেপ হবে? হ্যাঁ সেটা আছে, কনকারেন্ট একসাথে হচ্ছে এরকম? সেটা আছে। আমি একটা মানে জাস্ট দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে, যদি ওইটা এখন খুঁজে পাই আর কি, খুঁজে না পেলে আমি না হয় পরে দেখাবো। সো এই জিনিসগুলো, এই যে সিকোয়েন্সিয়াল কনকারেন্ট, এই জিনিসগুলো কিন্তু তুমি যেটা বললা এটা কিন্তু এতটাও ইজিয়ার না আর কি, এটা আলাদা একটা টপিকই আছে, আমি টপিকটাই খুঁজতে চাচ্ছিলাম। সো আমি এটা পেলে পরে তোমাদেরকে দেখাবো। বাট এই জিনিসটা এখান থেকে মানে পুরোপুরি বোঝা যায় না। এই যে সিকোয়েন্সিয়াল কনকারেন্ট এটা কিন্তু আলাদা একটা পুরোটা আছে, মানে পুরো একটা চ্যাপ্টারের মতোই আছে, যেখানে পুরোটা ব্যাখ্যা করা আছে যে সিকোয়েন্সিয়াল সিস্টেমটা দেখতে কেমন হয়, কনকারেন্ট সিস্টেমটা দেখতে কেমন হয়। আমি হয়তো লিঙ্কটা দিয়ে দিব, যখন আমি এটাকে পোস্ট করব হয়তো নিচে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? সো এটা এই একটা অ্যাডভান্টেজ আর কি, ওইখানে অ্যাডভান্টেজ গুলো ওটা আবার আলাদা একটা জিনিস আর কি, ওই জন্য আমি ওখানে খুব বেশি যাচ্ছি না। ওকে, সো এইটা হয়তো তোমাদের আউট অফ নোওয়্যার এরকম একটা কিছু মনে হতে পারে যে হঠাৎ করে সিকোয়েন্সিয়াল কনকারেন্ট কোত্থেকে আসলো, বাট এটা হচ্ছে আমি বলেই রাখলাম যে এটা আলাদা একটা মানে চ্যাপ্টারের মতোই আছে, এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এই পাইপ ফিল্টারে সিকোয়েন্সিয়াল হলে কিরকম হবে, কনকারেন্ট হলে কিরকম হবে, এই ধরনের কিছু একটা জিনিসপত্র। বাকি লাইনগুলো আমার মনে হয় তোমরা বোঝা উচিত। এখানে এইটুকু যেই কথাগুলো আমি বললাম, এখানকার ডিসঅ্যাডভান্টেজটা একটু কথাগুলো একটু টাফ মনে হতে পারে, বাট যদি কোনো কিছু নাম্বার লাইন না বোঝো আমি বলবো যে ওই লাইনগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। যদি এখানে কয়েকটা লাইন হয়তো একটু টাফ মনে হতে পারে আমার কাছে, যেমন ইচ ট্রান্সফরমেশন মাস্ট পার্স ইটস ইনপুট অ্যান্ড আনপার্স ইটস আউটপুট টু দ্য এগ্রিড ফর্ম। আমার কাছে মনে হয় যে এইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা তোমরা একটু যদি সার্চ করে আরো ইজিয়ার ফরম্যাটে পেতে পারো তাহলে বেটার। মানে এখানে যেই কয়টা বলা আছে এগুলো একটু ডিফিকাল্ট লেভেল হতে পারে আর কি তোমাদের জন্য, একটু যদি তোমরা জাস্ট এমনি অন্যান্য রিসোর্স থেকেও দেখলা, হ্যাঁ শুধু এই দুটো জিনিস অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, অনলি পাইপ ফিল্টারের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে ঠিকঠাক আছে, অনলি পাইপ ফিল্টারের ক্ষেত্রে এই এক্সাম্পলগুলো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। সো আমার মনে হয় তোমরা এগুলো একটু অন্যান্য রিসোর্স থেকেও দেখা উচিত তোমাদের, হ্যাঁ ইজিয়ার কোনগুলো আছে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, সো বোঝা গেল আমি মানে এখানে তাহলে কোনগুলো আমাদেরকে কি করতে হবে, বাদ বাকি জিনিসপত্র তো আমাদের ঠিক আছে, আমরা তো কনসেপ্ট বুঝেছি, শুধু এই দুইটা জিনিস। ওকে নাকি বোঝা? ওকে, সো আমাদের কিন্তু দেখো চ্যাপ্টার কিন্তু ডান। ওকে, সো এই পুরো চ্যাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে যেই জায়গাটা বুঝতে পারছি না, এটা প্যাটার্নটা এমন হলো কেন, ওটার প্যাটার্নটা কিরকম হলো, কোনো এনি কোয়েশ্চেন কারো? স্যার আপাতত কোনো কোশ্চেন হচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা অফ করি, এরপর আমরা ডিসকাশনে যাচ্ছি। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, স্টপ